আচ্ছা, তাহলে কি এটা থেকে আমরা কি পড়বো এখানে মেনলি তাহলে তাহলে আগে প্রথমে কিছু মানে বেসিক জিনিস যেগুলো হয়তো তোমরা অলরেডি পড়েছো সেইগুলো একটুখানি জাস্ট আরেকবার বলে নেওয়া যাক। তো যেমন হচ্ছে প্রথম হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম কাকে বলে? প্রথমত সিস্টেম কাকে বলে? সিস্টেম হচ্ছে ইউনিভার্সের মধ্যে যে পার্ট অফ দ্য ইউনিভার্স ইন হুইচ উই আর ইন্টারেস্টেড সেটা হচ্ছে সিস্টেম। আর থার্মোডাইনামিক সিস্টেম কাকে বলে? যে সেই যে আমাদের ইন্টারেস্টেড সিস্টেম সেই সিস্টেমে যদি থার্মোডাইনামিক লস গুলো মানে আর কি অ্যাপ্লাইড হয়, থার্মোডাইনামিক্স লস গুলো যদি স্যাটিসফাইড হয় তাহলে সেই সিস্টেমটাকে থার্মোডাইনামিক্স লস, তারপরে আরো বেশ কিছু মানে থার্মোডাইনামিক্স লস যে জন্য যে অ্যাজাম্পশন গুলো নেওয়া হয় সেই অ্যাজাম্পশন গুলো যে সিস্টেমের ক্ষেত্রে ভ্যালিড হয় সেরকম সিস্টেমকে থার্মোডাইনামিক সিস্টেম বললে হবে। তাহলে থার্মোডাইনামিক সিস্টেম কি বললাম? যে মেনলি a part of the universe in which we are interested। আচ্ছা, আর আর কি হবে? যে in a thermodynamic system laws of thermodynamics must be satisfied। আর লস অফ থার্মোডাইনামিক্স কোথায় স্যাটিসফাইড হয় মেনলি? লস অফ থার্মোডাইনামিক্স laws of thermodynamics are applicable in a macroscopic or bulk system। আচ্ছা, তাহলে এই ম্যাক্রোস্কোপিক আর বাবা এতক্ষণ পরে পরে যে কারা আসে। আচ্ছা, তাহলে এই ম্যাক্রোস্কোপিক আর এই বাল্ক সিস্টেম কাকে বলে? এই যে ম্যাক্রোস্কোপিক আর বাল্ক সিস্টেম যেটা লিখলাম এইগুলো আবার কি? এইগুলো আবার কাকে বলে? যে এই ম্যাক্রোস্কোপিক আর বাল্ক সিস্টেম মানে নাম্বার অফ মলিকুলস এন যেটা সেটা টেন্স টু ইনফিনিটি হতে হবে। এন টেন্স টু ইনফিনিটি মানে কি? মানে ইনফিনিটি নাম্বার অফ মলিকুল তো সেটা থাকা সম্ভব না। মানে কি? মানে অ্যাটলিস্ট অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল থাকতে হবে। মানে মানে বেসিক্যালি এইটা এন অ্যাভোগাড্রোর সাথে যেন সমান হয় নাম্বার অফ মলিকুলটা। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ভলিউম অফ দ্য কন্টেনার, ভলিউম অফ দ্য কন্টেনার ভি সেটাও টেন্স টু ইনফিনিটি হতে হবে। ভি টেন্স টু ইনফিনিটি মানে কি? মানে তার মানে ইনফাইনাইট একটা ভলিউমের কন্টেনারের মধ্যে আছে সেরকম ব্যাপার না। ব্যাপার এই ভি টেন্স টু ইনফিনিটি এই কথাটার মানে কি? মানে হচ্ছে যে ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল, ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল মানে স্মল ভি সেইটাকে ভেরি ভেরি লেস দেন ক্যাপিটাল ভি হতে হবে। মানে ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুলটা যেন টোটাল কন্টেনারের ভলিউমের রেসপেক্টে ভীষণ ভীষণ নেগলিজিবলি স্মল হয়, সেইটাকেই বলা হয় যে ভলিউম অফ দ্য কন্টেনার
কে টেন্স টু ইনফিনিটি হতে হবে, মানে ভলিউম অফ দ্য কন্টেনারটা মানে ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুলের রেসপেক্টে অনেক অনেক অনেকটা বেশি বেশি হতে হবে এইটা। আর 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে নাম্বার ডেন্সিটি। নাম্বার ডেন্সিটি এন টিলডা, যেটা মানে হচ্ছে বেসিক্যালি এন বাই ভি, শুড বি ফাইনাইট হতে হবে, ফাইনাইট অ্যান্ড কনস্ট্যান্ট, এটা হতে হবে। মানে এনটা টেন্স টু ইনফিনিটি হতে পারে, মানে বেসিক্যালি এন অ্যাভোগাড্রোর সাথে সমান হতে হবে। ক্যাপিটাল ভি যেটা মানে ভলিউম অফ দ্য কন্টেনার টেন্স টু ইনফিনিটি হতে পারে। টেন্স টু ইনফিনিটি মানে কি, মানে অনেকটা বেশি হতে হবে, যাতে করে এই ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল যেটা তার রেসপেক্টে যেন ভলিউম অফ দ্য টোটাল কন্টেনার সেটা যেন অনেক বেশি হয়, এটা হতে হবে। আর 3 নম্বর হচ্ছে নাম্বার ডেন্সিটি, যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এন বাই ভি, মানে নাম্বার অফ পার্টিকেল পার ভলিউম, এটাকে ফাইনাইট অ্যান্ড কনস্ট্যান্ট হতে হবে। মানে যদি এরকম একটা কন্টেনার আছে, ধরো এরকম একটা কন্টেনার আছে, সেই কন্টেনারে তুমি কোনো একটা জায়গায়, মানে কোনো একটা জায়গায় তুমি নাম্বার ডেন্সিটি ক্যালকুলেট করলে, এইখানে এন বাই ভি যা হবে, আবার যে কোনো একটা আরবিট্রারি জায়গায় তুমি নাম্বার ডেন্সিটি ক্যালকুলেট করলে এইখানেও এন বাই ভি একই হতে হবে। মানে এই এন বাই ভিটাকে যে কোনো জায়গার, মানে যে কোনো জায়গায় নাম্বার ডেন্সিটি, নাম্বার অফ পার্টিকেল পার ভলিউম, সেটা যেন কনস্ট্যান্ট হয়। আর এইটা হওয়ার সুবিধাটা কি, এইটা হওয়ার ফলে এই যে এই নাম্বার ডেন্সিটিটা যদি কনস্ট্যান্ট হয়, এবং তাহলে মানে এইটা হওয়ার ফলে মানে বেসিক্যালি এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ অ্যান্ড ইন ইন্টেন্সিভ প্রপার্টিকে মানে ভালোভাবে সেপারেট করা যায়। এই 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 মানে এই সমস্ত যে ক্যারেক্টারিস্টিক্স এর কথাগুলো বললাম, এইগুলো যদি মেনে চলে, তাহলে এইগুলো মেনে চলার সুবিধাটা কি, তাহলে সেক্ষেত্রে এই এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টিকে, এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টিকে মানে ভালোভাবে, এক্সটেন্সিভ অ্যান্ড ইন্টেন্সিভ নেচার অফ থার্মোডাইনামিক properties can be well defined। এইটা করা যায় মানে কি, মানে ধরো এই সিস্টেমটার আমি কোথাও থেকে একটা এরকম ভাবে একটা সেপারেশন করে দিলাম, তাহলে একটা সেপারেশন মানে একটা সেপারেট ওয়াল করে দিলে, মানে মাঝখান থেকে ভাগ করে দিলে, তাহলে যে প্রপার্টিটা দুদিকেই মানে ভাগ করে দেওয়ার ফলে যে প্রপার্টিটা দুদিকেই চেঞ্জ হয়ে গেল, করে টোটাল প্রপার্টিটা জাস্ট ওই আগে মানে ভাগ করার আগে যেটা ছিল, এখন ভাগ করার পরে দুটো প্রপার্টির যোগফল হচ্ছে সেই অ্যামাউন্টটা দিল, তাহলে আমি বলতে পারবো এটা এক্সটেন্সিভ প্রপার্টি। আর যদি আমি এটা করতে পারি, আর যদি দেখি যে না আমার একই থেকে যাচ্ছে, যেমন হচ্ছে মানে টেম্পারেচার, মানে একটা রুমের টেম্পারেচার তোমার ধরো 50 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তুমি রুমটাকে মাঝখান থেকে ভাগ করে দিলে, মানে কোনো রকম ভাবে একটা মানে একটা হচ্ছে দেওয়াল তুলে দিলে, উফ কে আসছে, তুমি ধরো রুমটার মাঝখান থেকে একটা সেপারেশন, একটা দেওয়াল তুলে দিলে, তাহলে কি ওর দুদিকে টেম্পারেচার 25-25 হয়ে যাবে? তাতে কখনোই হবে না, দুদিকে টেম্পারেচার 50 ডিগ্রি করেই থাকবে। তাহলে ওটা হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি। আবার অন্যদিকে যদি এনার্জি হয়, তাহলে জাস্ট দুটো ভাগ হয়ে যাবে, দু রকম যেভাবে সেপারেট করবে সেই অনুযায়ী ভাগ যাবে, তাহলে সেটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি। এই জিনিসটা খুব ভালোভাবে বোঝা যায় যখন যে সিস্টেমের ক্ষেত্রে নাম্বার ডেন্সিটি কনস্ট্যান্ট হয়, মানে নাম্বার ডেন্সিটি যদি এখানে একরকম পার্টিকেল আছে, এখানে একরকম, মানে এখানে এক মানে হচ্ছে 10টা পার্টিকেল আছে, এখানে 20টা পার্টিকেল আছে, এরকম যদি উল্টো মানে হয়ে যায়, মানে যদি কোনো রকম দুদিকের মধ্যে যদি কনস্ট্যান্সি মানে কোনো কিছু একটা কমন ফ্যাক্টর না থাকে, যেটা যেটা আর কি সেম সেরকম যদি না থাকে, তাহলে তো দুটো সিস্টেম আলাদা হয়ে গেল, তখন তুমি এই প্রপার্টিটা এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ সেটা তো বলতে পারবে না, তখন তো সেই সিস্টেমটাই যখন আলাদা, তার যেই প্রপার্টিগুলো আলাদাভাবে বিহেভ করবে, সেই একটা ব্যাপার চলে আসে। সেই জন্য কোথাও না কোথাও এই দুটোকে একই রেখে দিতে হবে। তো সেটা হচ্ছে নাম্বার ডেন্সিটি দিয়ে, যে নাম্বার ডেন্সিটিটা যেন কনস্ট্যান্ট এবং ফাইনাইট থাকে, তাহলে এই যে এইটা এই তাহলে তাহলে সো দ্যাট এই এক্সটেন্সিভ এবং ইন্টেন্সিভ প্রপার্টিকে ভালোভাবে আর কি ডিফাইন করা যায় এটা। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এবারে এই থার্মোডাইনামিক সিস্টেম বা এই সিস্টেম এবার ক রকমের হয় সেটা তোমরা পড়েছো, যে সিস্টেম ক রকমের হয়।
এই সিস্টেম তিন রকম। সিস্টেম তিন রকমের হয়। একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, তারপরে হচ্ছে ক্লোজড সিস্টেম, আর এইটা হচ্ছে আরেকটা হচ্ছে ওপেন সিস্টেম। ওটা হয়। আচ্ছা, আইসোলেটেড সিস্টেম কাকে বলে? আইসোলেটেড সিস্টেমে neither matter nor energy as a form of heat and work can be transferred across the boundary। এটা হয়। তার মানে এই ক্ষেত্রে আমার কেমন বাউন্ডারি, মানে কেমন আমাকে বাউন্ডারি ইউজ করতে হয়, যে লিক প্রুফ হয়, নন মানে বেসিক্যালি রিজিড হবে, আর অ্যাডিয়াবেটিক হবে। যেমন হচ্ছে ইউনিভার্স একটা আইসোলেটেড সিস্টেম, মানে সবার থেকে কমপ্লিটলি আলাদা, যে নিজের মতো বসে আছে, সারাউন্ডিং এর সাথে কোনো কিছু এক্সচেঞ্জ করছে না। তাহলে এটা হলো একটা। আচ্ছা, ক্লোজ সিস্টেম কি? ক্লোজ সিস্টেমে ম্যাটার ক্যানট বি ট্রান্সফার্ড। অ্যাক্রস দ্য বাউন্ডারি, এটা হয়। তাহলে এই ক্ষেত্রে আমার বাউন্ডারিটা কেমন দেখতে হয়, কেমন করি, যে এইটার ক্ষেত্রে বাউন্ডারিটা কেমন হবে? লিক প্রুফ হবে। লিক প্রুফ অবশ্যই হবে। তার সাথে আর কি হতে পারে? তার সাথে মানে ম্যাটার আর কি ট্রান্সফার হবে না, বাট এনার্জি ট্রান্সফার হতে পারে। এবার এনার্জি অ্যাজ এ ফর্ম অফ ওয়ার্ক অ্যান্ড হিট দুটোই হতে পারে, তার মানে সেক্ষেত্রে লিক প্রুফ হবে। তার সাথে তার সাথে নন রিজিড অ্যান্ড ডায়াথার্মাল হতে পারে, অথবা লিক প্রুফ রিজিড ডায়াথার্মাল হতে পারে, অথবা লিক প্রুফ নন রিজিড অ্যাডিয়াবেটিক হতে পারে। মানে এনার্জি অ্যাজ এ ফর্ম অফ হিট অ্যান্ড ওয়ার্ক দুটোই ট্রান্সফার হতে পারে, অথবা এনার্জি অ্যাজ এ ফর্ম অফ হিট অথবা অ্যাজ এ ফর্ম অফ ওয়ার্ক, যে কোনো একরকম ভাবে ট্রান্সফার হতে পারে। তার মানে লিক প্রুফটা মাস্ট, আর বাকি মানে যে কোনো কিছু হতে পারে। মানে লিক প্রুফ হবে, তার সাথে ডায়াথার্মাল আর নন রিজিড দুটোই হতে পারে, অথবা ডায়াথার্মাল আর রিজিড হতে পারে, অথবা অ্যাডিয়াবেটিক আর নন রিজিড হতে পারে। এটা হতে পারে। আর ওপেন সিস্টেমটা কি? ওপেন সিস্টেমে এনার্জি as well as matter can be transferred across the boundary। এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাটার ক্যান বি ট্রান্সফার অ্যাক্রস দ্য বাউন্ডারি। তাহলে এইটার ক্ষেত্রে একদম সেই মানে যেটা এইটা বলেছিলাম, যে এই আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে যেমন বলেছিলাম, ঠিক তার উল্টো। মানে এটা হচ্ছে মানে পারমিয়েবল বাউন্ডারি হবে, তারপর হচ্ছে পারমিয়েবল নন রিজিড, মানে এটার ক্ষেত্রেও বেসিক্যালি এরকম হতে পারে, পারমিয়েবল নন রিজিড ডায়াথার্মাল এটাও হতে পারে, অথবা পারমিয়েবল ডায়াথার্মাল রিজিড হতে পারে, অথবা পারমিয়েবল অ্যাডিয়াবেটিক নন রিজিড হতে পারে। ঠিক আছে, মানে এনার্জি অ্যাজ এ ফর্ম অফ হিট অ্যান্ড ওয়ার্ক দুটোই ট্রান্সফার হতে পারে, অথবা এনার্জি অ্যাজ এ ফর্ম অফ হিট অথবা এনার্জি অ্যাজ এ ফর্ম অফ ওয়ার্ক এটা ট্রান্সফার হতে পারে। তাহলে এটা কি হবে? তাহলে এটার ক্ষেত্রে পারমিয়েবল তো হতেই হবে, পারমিয়েবল অর সেমি পারমিয়েবল, পারমিয়েবল অর সেমি পারমিয়েবল, তার সাথে ডায়াথার্মাল আর নন রিজিড হতে পারে, তারপরে অ্যাডিয়াবেটিক রিজিড হতে পারে, মানে সরি অ্যাডিয়াবেটিক আর নন রিজিড হতে পারে,
এইটা, অথবা ডায়াথার্মাল আর রিজিড হতে পারে এইগুলো। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে আইসোলেটেড সিস্টেম আর ক্লোজড সিস্টেম এই দুটোর ক্ষেত্রে ম্যাটার কোনো রকম ভাবেই ট্রান্সফার হবে না, মানে হচ্ছে ডিএনটা জিরো। ম্যাটার কোনো রকম ভাবেই ট্রান্সফার হবে না, মানে ম্যাটার ট্রান্সফার হবে না মানে কি, মানে ও বাবা, মানে আজকে তো এত লোক আসছে প্রথমত তো দেরি করে, কোনো মানে হয়? সবাই এত দেরি করে করে কেন আসছো? তাহলে আসারই দরকার নেই। আচ্ছা, তাহলে এটা ডিএনটা জিরো, তার মানে নাম্বার অফ মোলস এন যেটা, সেটা হচ্ছে কনস্ট্যান্ট এইখানে, মানে ম্যাটার ট্রান্সফার হচ্ছে না মানে কি, মানে নাম্বার অফ মোলস এর চেঞ্জ হচ্ছে না, তাহলে নাম্বার অফ মোলস এনটা কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে চেঞ্জ ইন নাম্বার অফ মোলস হচ্ছে জিরো এইটা। আর ওপেন সিস্টেমের ক্ষেত্রে কি হয়, ওপেন সিস্টেমের ক্ষেত্রে এর ক্ষেত্রে তার মানে কি হবে, ম্যাটারটা ট্রান্সফার হচ্ছে, মানে বেসিক্যালি ডিএন হচ্ছে নট ইকুয়ালস টু জিরো, মানে মানে তার মানে চেঞ্জ, মানে নাম্বার অফ মোলস এর চেঞ্জ হচ্ছে, মানে বেসিক্যালি নাম্বার অফ মোলস n ক্যান ভ্যারি। তাহলে এই যে আমরা যে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন যেটা পড়বো, বেসিক্যালি এই ওপেন সিস্টেমেই বেসিক্যালি সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনটা পড়বো, যেখানে এই কম্পোজিশন মানে নাম্বার অফ মোল অফ দ্য সিস্টেম চেঞ্জ হয়, মানে কম্পোজিশন চেঞ্জ হয়, তার মানে এই কম্পোজিশন চেঞ্জের সাথে সাথে ওই বিভিন্ন সিস্টেমের বাকি থার্মোডাইনামিক প্রপার্টি গুলো কি করে চেঞ্জ হয় সেটাই আমরা দেখবো। দ্যাট ইজ দ্য বেসিক্যালি সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের থার্মোডাইনামিক্স। ঠিক আছে, তাহলে সেটাই বেসিক্যালি ওই সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের থার্মোডাইনামিক্স। তাহলে যেমন কি, যে ধরো যে মানে ধরো ধরো এরকম একটা রিয়াকশন হচ্ছে, N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস থেকে 2NH3 গ্যাস, এইটা হচ্ছে। তাহলে এই রিয়াকশনটা একটা কন্টেনারের মধ্যে হচ্ছে, একটা কন্টেনারের মধ্যে রিয়াকশনটা হচ্ছে, মানে এখানে হচ্ছে বেসিক্যালি রিয়াকশন ইজ টেকিং প্লেস, এটা হচ্ছে, এবং কন্টেনারটা হচ্ছে সম্পূর্ণভাবে এ মানে সম্পূর্ণভাবে আইসোলেটেড, মানে লিক প্রুফ এইটা। আর এটা হচ্ছে আইসোলেটেড, তাহলে আইসোলেটেড মানে এটার ক্ষেত্রে মানে ম্যাটার ক্যানট বি ট্রান্সফার্ড অ্যাক্রস দ্য বাউন্ডারি এইটা। তাহলে এইটা মানে কি, মানে সরি এটা মানে, হ্যাঁ এটা মানে কি, এইটা মানে হচ্ছে যদি শুধু ম্যাটারের কথা বলি, তাহলে সিস্টেম ইজ আইদার আইসোলেটেড অর ক্লোজড, এটা হলো। এইবার এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে তো বলছি যে মানে লিক প্রুফ বাউন্ডারি দিয়ে এটা ইয়ে করা আছে, তাহলে এর মধ্যে কি হচ্ছে, যে রিয়াকশনটা যে মধ্যে হচ্ছে তার মধ্যে রিয়াকশনটা কি হচ্ছে, এর মধ্যে কি হচ্ছে, যে এর মধ্যে নাম্বার অফ, আচ্ছা দেখো এর মধ্যে কি হচ্ছে, তো এর মধ্যে তো নাম্বার অফ মোলের চেঞ্জ হচ্ছে। যেমন এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন এখানে 1 মোল আছে, তারপরে এই রিয়াকশন হয়ে যাওয়ার পর আর কোনো নাইট্রোজেন নেই, বা তার বদলে দুটো অ্যামোনিয়া আছে, প্রথমে যখন রিয়াকশন হওয়ার আগে কোনো অ্যামোনিয়া ছিল না, মানে টোটাল নাম্বার অফ মোলের তো চেঞ্জ হচ্ছেই, মানে এইখানে হচ্ছে কি 3 আর 1 4 মোল আর কি নাইট্রোজেন হাইড্রোজেন ছিল, এখানে 2 মোল অ্যামোনিয়া আছে, মানে টোটাল নাম্বার অফ মোলস এর তো চেঞ্জ হচ্ছেই, প্লাস ইন্ডিভিজুয়াল মলিকুল গুলোরও চেঞ্জ হচ্ছে, মানে যদিও এটা একটা আইসোলেটেড সিস্টেম, এটা বাইরের সাথে কোনো রকম মানে দেনা মানে আর কি লেনা দেনা নেই, বাইরের সারাউন্ডিং এর সাথে কিছু কোনো রকম ট্রান্সফার হচ্ছে না, বাট এই নিজের মধ্যে কিন্তু টোটাল নাম্বার অফ মোল বা তার মানে নাম্বার অফ মোলস অফ ইন্ডিভিজুয়াল মলিকুলও চেঞ্জ হচ্ছে। তার মানে কি রিয়াকশনের সাথে সাথে
এর এর কম্পোজিশন কিন্তু ভ্যারি করছে সিস্টেমটা। তাহলে এই সকল ক্ষেত্রেও আমরা ওই সিস্টেম অফ ভ্যারিয়েবল কম্পোজিশনটাই পড়বো, মানে ওপেন সিস্টেম অথবা এই টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন। মানে ওপেন সিস্টেমের ক্ষেত্রে তো মানে পরিষ্কার, সেটা তো সিস্টেম চেঞ্জ হচ্ছে, ম্যাটারটা ট্রান্সফার হচ্ছে। আর এই সমস্ত রিয়াকশন গুলোর ক্ষেত্রে, মানে যে কোনো কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে যেটা একটা কমপ্লিটলি আইসোলেটেড ভাবেই একটা কন্টেনারের মধ্যে হচ্ছে, কিন্তু সেক্ষেত্রেও ইন্ডিভিজুয়াল নাম্বার অফ মলিকুল বা টোটাল নাম্বার অফ মলিকুলেরও তো চেঞ্জ হচ্ছে ডিউ টু কেমিক্যাল রিয়াকশন। তার মানে ওর কম্পোজিশন ভ্যারি করছে। তাহলে এই সমস্ত প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা পড়বো সিস্টেম অফ ভ্যারিয়েবল কম্পোজিশন। এই সিস্টেমগুলোকেই বলা হয় সিস্টেম অফ ভ্যারিয়েবল কম্পোজিশন। তাহলে এখানে কি হচ্ছে, যে নাম্বার অফ moles of individual components as well as total number of moles may change। মানে কি, মানে dn not equals to 0, or এখানে তো অনেকগুলো নাম, মানে অনেকগুলো মলিকুল আছে বা অনেকগুলো আর কি আলাদা আলাদা গ্যাস আছে। তো সেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি ডিএনআই, যেখানে আইটা ভ্যারি করছে 1 2 3 এইভাবে। তাহলে সেই ডিএনআই যেটা, সেটাও নট ইকুয়ালস টু 0 ফর আই ইকুয়ালস টু 1 2 3 ডট 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 এইটা। তাহলে এই যে মানে মানে এই যে এখানে মোর দ্যান ওয়ান মলিকুল আছে বা মোর দ্যান ওয়ান গ্যাস আছে, যাদের মানে টোটাল নাম্বার অফ মলিকুল বা নাম্বার অফ মলিকুল অফ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, মানে মোর দ্যান ওয়ান কম্পোনেন্ট আছে রাদার বলা ভালো, যাদের টোটাল নাম্বার অফ মলিকুল বা নাম্বার অফ মোলস অফ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট চেঞ্জ হচ্ছে। এই তার মানে কি ওদের কম্পোজিশন ভ্যারি করছে, সেই জন্য এই সিস্টেমটাকে বলা হয় সিস্টেম অফ ভ্যারিয়েবল কম্পোজিশন। this type of system is called system of variable composition। এইটা এবার আমাদের উদ্দেশ্যটা কি, আমরা এই সিস্টেম অফ ভ্যারিয়েবল কম্পোজিশন নিয়ে কি করব, যে আমরা এই যে নাম্বার অফ মোলস বা টোটাল নাম্বার অফ মোলস চেঞ্জ হচ্ছে, মানে সিস্টেমের কম্পোজিশন যে ভ্যারি করছে, এর এফেক্টটা আদার থার্মোডাইনামিক প্রপার্টির উপর কিভাবে পড়ে সেইটা দেখাটাই হচ্ছে আমাদের কাজ। সেইটাই বেসিক্যালি সিস্টেম অফ ভ্যারিয়েবল কম্পোজিশন চ্যাপ্টারটা আমাদেরকে দেখাবে। তাহলে টু ইনকর্পোরেট the effect of change in composition in various thermodynamic properties and to see their effects on chemical, ionic and various physical reactions। এইটাই আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এইটা দেখার জন্য আমাদেরকে তাহলে কতগুলো জিনিস সম্পর্কে আইডিয়া করে রাখতে হবে। আচ্ছা, এতদিন আমরা শুধু পড়েছি মানে পিওর সিস্টেমে সাবস্টেন্সের ক্ষেত্রে, এই যে যেখানে বা ক্লোজড সিস্টেমের ক্ষেত্রে যেখানে নাম্বার অফ মোলস এর কোনো চেঞ্জ হচ্ছিল না, সেরকম সিস্টেমের ক্ষেত্রে পড়েছি। মানে এখানে এতদিন আর কি বেসিক্যালি মানে মানে আর কি পিওর সাবস্টেন্সের ক্ষেত্রেই পড়েছি। তাহলে সেই জন্য মানে তার ভলিউম পার মোল বা হচ্ছে এনার্জি পার মোল, মানে মোলার ভলিউম, মোলার এনার্জি, মোলার এনথালপি, হ্যাঁ এই সমস্ত নিয়ে কথা বলেছি আর কি।
এইবার যদি আমরা এইটা বলি যে মানে এবার যদি বলি যে ওটা ও আর মানে কোনো একটা সাবস্টেন্স আর পিওর অবস্থাতে নেই, আরো আদার কিছু সাবস্টেন্সের সাথে মিশে আছে, তাহলে সেটা একটা মিক্সিং অফ গ্যাস বা মিক্সিং অফ লিকুইড এরকম ভাবে আছে। তাহলে তার মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের যদি ভলিউম কত হয় বার করতে হবে, বা এনথালপি কত বার করতে হবে, এনার্জি ইন্টারনাল এনার্জি কত বার করতে হবে, সেইগুলো যদি হয় তাহলে তখন সেই জিনিসটাকে বলা হয় পার্শিয়াল মোলার কোয়ান্টিটি। মানে এতদিন পড়েছি সমস্ত মোলার কোয়ান্টিটি, যেটা হচ্ছে বেসিক্যালি পিওর সাবস্টেন্সের জন্য। এবার হচ্ছে কোন একটা মিক্সিং অফ গ্যাসের মধ্যে কোন একটা পার্টিকুলার গ্যাসের কোন একটা পার্টিকুলার থার্মোডাইনামিক প্রপার্টি ক্যালকুলেট করতে হবে। তাহলে যখন এই মিক্সিং অফ মানে ডিফারেন্ট ডিফারেন্ট সাবস্টেন্সের মধ্যে কোন একটা সাবস্টেন্সের কোন একটা পার্টিকুলার থার্মোডাইনামিক প্রপার্টি বার করছি, সেইটাকে বলা হয় পার্শিয়াল মোলার অফ দ্যাট পার্টি, মানে পার্শিয়াল মোলার কোয়ান্টিটি। সেটা পার্শিয়াল মোলার ভলিউম হতে পারে, পার্শিয়াল মোলার আর কি এনথালপি, পার্শিয়াল মোলার হেলমুথ ফ্রি এনার্জি, পার্শিয়াল মোলার গিবস ফ্রি এনার্জি, পার্শিয়াল মোলার এনট্রপি, এরকম ভাবে এই জিনিসগুলো সব হবে। তাহলে এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু মানে এবং এই যে মানে চেঞ্জ করার ফলে মানে এই যে মানে সিস্টেমটাকে পিওর থেকে বা একটা সাবস্টেন্সকে পিওর থেকে মিক্সিং অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার ফলে যে তার যে ওই থার্মোডাইনামিক প্রপার্টিটা চেঞ্জ হচ্ছে, সেই প্রপার্টি গুলোকে অবশ্যই এক্সটেন্সিভ প্রপার্টি হতে হবে। মানে কনসেপ্ট অফ এই মোলার অ্যান্ড পার্শিয়াল মোলার কোয়ান্টিটি এই পুরোটাই কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টির উপর অ্যাপ্লিকেবল। এটা পরিষ্কার আমাদের কাছে যে ইন্টেন্সিভ প্রপার্টির উপর এটা অ্যাপ্লিকেবল না, এটা একমাত্র এক্সটেন্সিভ প্রপার্টির উপরেই অ্যাপ্লিকেবল। তাহলে সেটা দেখা যাক। তাহলে মোলার and partial molar quantities, এইটা তাহলে সেটা কি, প্রথমে কি বললাম, the concept of molar and partial molar quantities is applicable for extensive properties only। এইটা এক নম্বর। আচ্ছা, 2 নম্বর কি বললাম, যে এই মোলার এই কথাটা একমাত্র অ্যাপ্লিকেবল ফর পিওর সাবস্টেন্স। মোলার concept is only applicable for pure substance। এইটা তাহলে যেমন কি, যেমন এনার্জি is an extensive property। তাহলে এর মোলার ভ্যালু অফ ই যেটা, সেটা কি হয়, ই বারকে আমরা কিভাবে করি, যে ই বাই এন এরকম ভাবে লিখি, কিপিং টেম্পারেচার অ্যান্ড প্রেসার অ্যাজ কনস্ট্যান্ট। এটা হয়, এটা হচ্ছে মোলার এনার্জি বা মোলার ভলিউম। অথবা এটাকে অনেক সময় এরকম ভাবেও লেখা হয়, মানে একটাকে এইভাবে লেখা হয় অথবা এইভাবেও লেখা হয়, যে ই বার ইকুয়ালস টু ফর অ্যান ইনফাইনাইটসিমাল চেঞ্জের জন্য এটাকে এরকম ভাবেও লেখা হয় ডেল ই ডেল এন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটাও লেখা হয়। অর এটাকে এরকম ভাবে, এটা মানে বেসিক্যালি এইভাবেও লেখা যায় যে লিমিট ডেল্টা এন টেন্স টু জিরো, কারণ এটা তো পিওর সাবস্টেন্সের জন্য ক্লোজড সিস্টেমে ডেল্টা এন টেন্স টু জিরো, ডেল্টা ই বাই ডেল্টা এন
অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, এইভাবেও লেখা হয় এই মোলার ভ্যালুগুলোকে। মানে এটা হচ্ছে পিওর সাবস্টেন্সের জন্য, সেই জন্য মোলার মোলার কথাটা বলছি। এইটা হয় এরকম ভাবে। আর পার্শিয়াল মোলার হলে কি হবে? পার্শিয়াল মোলার এইটা কি? দিস ইজ applicable for a system of homogeneous mixture। মানে এইটা অ্যাপ্লিকেবল একমাত্র মিক্সিং এর জন্য। মিক্সিংটা কেমন হতে হবে? এটা হোমোজিনিয়াস হতে হবে। মানে আপাতত আমরা হেটারোজিনিয়াস মিক্সিং এ যাবই না। কে আসছে? মানে এত বাজে না এরা। কন্টিনিউয়াসলি মানে কেউ না কেউ এসেই যাচ্ছে। অলরেডি 1 ঘন্টা পড়ানো, 1 ঘন্টার বেশি পড়ানো হয়ে গেল কন্টিনিউয়াসলি। আমি শুধু বারবার আর কি ব্যাক করছি না তাই। আচ্ছা, তাহলে দিস ইজ অ্যাপ্লিকেবল ফর এ সিস্টেম অফ হোম, মানে একটা মিক্সচারের জন্যই অ্যাপ্লিকেবল, সেটা এতক্ষণে নিশ্চয়ই বোঝাই গেছে। এবং অবশ্যই এটা হোমোজিনিয়াস মিক্সচারের জন্য অ্যাপ্লিকেবল, যাতে করে একটাই ফেজ তৈরি করে। এবং মানে হেটারোজিনিয়াসের ক্ষেত্রেও হবে, বাট আমরা এখন হেটারোজিনিয়াসে যাব না, আমরা সব থেকে সোজাটাই আগে পড়বো যে হোমোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রে পার্শিয়াল মোলার কথাটা অ্যাপ্লিকেবল। তাহলে যে কোনো পার্শিয়াল মোলার যে কোনো কোয়ান্টিটি, মানে যে কোয়ান্টিটিটা একটা ধরো একটা কোয়ান্টিটি যেটা হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, যেমন মোলারের ক্ষেত্রে দেখালাম, তার যদি পার্শিয়াল মোলার ভ্যালু ডিফাইন করতে হয় তাহলে সেটা কিভাবে করব? পার্শিয়াল মোলার ভ্যালু অফ ফর দা, এখানে কি হবে? এখানে হচ্ছে ith কম্পোনেন্টের জন্য। মানে আগে তো যেটা ছিল, আমার যখন পিওর সাবস্টেন্স ছিল তখন একটাই সাবস্টেন্স ছিল, তাই শুধু ওটার ক্ষেত্রে বলেছিলাম, আমাকে এখানে কোনো ইন্ডেক্স ইউজ করতে হয়নি। বাট এখন তো মিক্সচার অফ সাবস্টেন্স আছে, মানে ধরো মানে n নাম্বার অফ সাবস্টেন্স ওর মধ্যে, মানে n মানে ক্যাপিটাল n নাম্বার অফ সাবস্টেন্স মিশে মানে একটা মিক্সচার তৈরি করেছে। তার মধ্যে থেকে আমি কোনো একটা পার্টিকুলার ith সাবস্টেন্সের কোনো একটা পার্শিয়াল মোলার, মানে কোনো একটা পার্শিয়াল মোলার ভ্যালু বার করতে চাই। তাহলে পার্শিয়াল মোলার ভ্যালু অফ ফর দ্য ith কম্পোনেন্ট, সেটা কি হবে? সেটা কিভাবে আমরা লিখি? যে আই আর মোলার আছে সেই জন্য বার, তাহলে এটা হলো পার্শিয়াল মোলার অফ দিস কোয়ান্টিটি ইকুয়ালস টু হবে হচ্ছে ডেল বাই ডেল এন আই, ডেল বাই ডেল এন আই at constant temperature pressure n j not equals to I, where এই j equals to 1 2 3 ডট ডট ডট। মানে এই ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে ith কম্পোনেন্টের কোনো একটা প্রপার্টি তার পার্শিয়াল মোলার ভ্যালু হচ্ছে চেঞ্জ অফ দ্যাট প্রপার্টি ডিউ টু দ্য অ্যাডিশন অফ মানে ডিএনআই অ্যামাউন্ট অফ, মানে মানে আর কি, মানে এই প্রপার্টিটার এই প্রপার্টিটার চেঞ্জ ডিউ টু দ্য অ্যাডিশন অফ ডিএনআই অ্যামাউন্ট অফ দ্যাট সাবস্টেন্স। মানে আই হচ্ছে সাবস্টেন্স, তাহলে আমি ধরো ডিএন অ্যামাউন্ট অফ দ্যাট সাবস্টেন্স অ্যাড করলাম, সেইটাকে বলা হচ্ছে ডিএন সাফিক্সে আই। সেইটা অ্যাড করার জন্য বা সেইটাকে তুলে নেওয়ার জন্য এই পার্টিকুলার প্রপার্টিটার যে চেঞ্জ হলো, কিপিং টেম্পারেচার প্রেসার এবং নাম্বার অফ মোলস অফ আদার সাবস্টেন্স। আদার সাবস্টেন্সটাকে আমি জে দিয়ে লিখেছি, যেখানে জেটা কখনোই আই হবে না, কারণ আই এর জন্যই তো আমি দেখছি, তার মানে আইটা কখনোই হবে না। সেই জন্য লিখে দিয়েছি জে নট ইকুয়ালস টু আই, মানে আই ছাড়া বাকি সবকিছু হবে। তাহলে টেম্পারেচার প্রেসার আর নাম্বার অফ মোলস অফ আদার সাবস্টেন্সকে কনস্ট্যান্ট রেখে আমি যদি ডিএনআই অ্যামাউন্ট অফ ওই সাবস্টেন্সটাকে অ্যাড করেই বা তুলে নিই, তার জন্য এই পার্টিকুলার থার্মোডাইনামিক প্রপার্টির যে চেঞ্জ হবে সেইটাকে বলা, মানে সেইটা মানে সেই দুটো রেশিওকে বা সেই দুটোকে ভাগ করলে আমি পাবো হচ্ছে পার্শিয়াল মোলার ভ্যালু অফ দ্যাট কোয়ান্টিটি ফর দ্য ith কম্পোনেন্ট। তাহলে এই এক্সপ্রেশনটা সবার কাছে ক্লিয়ার?
হ্যাঁ ম্যাম। ঠিক আছে এটা? হ্যাঁ ম্যাম। তাহলে কি, তাহলে একটুখানি ম্যাথামেটিক্যালি বোঝা যাক। তার মানে হচ্ছে প্রথমে এত ভুল লিখছি কেন? তার মানে এতদিন আমরা জানতাম এইগুলো, ধরো মোলার ভলিউম, ভি বার হচ্ছে ভি বাই এন or del V del N at constant temperature pressure। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মোলার ইন্টারনাল এনার্জি, সেটা হচ্ছে U bar equals to U by N or del U del N at constant temperature pressure। 3 নম্বর হচ্ছে মোলার এনথালপি, সেটা হচ্ছে H bar equals to H by N or del H del N at constant temperature pressure। 4 নম্বর হচ্ছে মোলার এন্ট্রপি, S bar equals to S by N or del S by del N at constant temperature pressure। আচ্ছা, তারপরে আর কি কি হয়? মোলার হেলমহোল্টজ ফ্রি এনার্জি, সেটা হয় হচ্ছে A bar equals to A by N or del A del N at constant temperature pressure। আর 6 নম্বর হয় হচ্ছে মোলার গিবস ফ্রি এনার্জি, সেটা হচ্ছে G bar equals to G by N or delta G delta N at constant temperature pressure। এখান থেকে অনেক সময় বলা, এটাকেই বলা হয় কেমিক্যাল পোটেনশিয়াল। তো সেটা নিয়ে আমরা পরে পড়বো, এটা আমি আবার নতুন কথা একটা বলে দিলাম, তো সেটা তোমরা কিছু জানো না, সেটা পড়বো। আর পার্শিয়াল মোলার কোয়ান্টিটি কোনগুলো হয়, পার্শিয়াল মোলার ভলিউম কোনগুলো হয়, যে পার্শিয়াল মোলার ভলিউম হচ্ছে ভি আই বার, এইটা হবে হচ্ছে del V by del Ni at constant temperature pressure in J not equals to I with J equals to 1 2 3 dot 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 dot। আচ্ছা, 2 নম্বর হচ্ছে পার্শিয়াল মোলার ইন্টারনাল এনার্জি UI বার, সেটা হবে del U del Ni at constant temperature pressure in J not equals to I with J equals to 1 2 3 dot 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 dot। আচ্ছা, 3 নম্বর হচ্ছে পার্শিয়াল মোলার এনথালপি, সেটা কি হবে HI বার, সেটা হচ্ছে del H del Ni at constant temperature pressure in J not equals to I with J equals to 1 2 3 etc। আচ্ছা, একই রকম ভাবে বাকি জিনিসগুলো হবে, যে 4 নম্বর হচ্ছে আগের স্লাইডটা একটু দেখাবে? পার্শিয়াল মোলার আচ্ছা ঠিক আছে। পার্শিয়াল মোলার এনট্রপি, এটা কি হবে SI বার del NS del NI at constant temperature pressure in J not equals to I with J equals to 1 2 3। আচ্ছা, 5 নম্বর হচ্ছে পার্শিয়াল মোলার হেলমহোল্টজ ফ্রি এনার্জি,
AI বার, সেটা হচ্ছে ডেল A ডেল NI at constant temperature pressure J not equals to I with 1 2 3 এইটা, and finally partial molar Gibbs free energy, সেটা হচ্ছে GI বার del G del NI at constant temperature pressure in J not equals to I with J equals to 1 2 3 dot 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 dot, এটাকেই বলা হয় কেমিক্যাল পোটেনশিয়াল অফ ith স্পিসিস মিউ আই। আচ্ছা, সেটা নিয়ে আমরা পরের ক্লাসে পড়বো। তাহলে এই হচ্ছে, এইভাবে হচ্ছে মোলার আর পার্শিয়াল মোলারকে আমরা আলাদা করতে পারি। তার মানে এবং এখান থেকে এটা ক্লিয়ার যে মোলার এন্ড পার্শিয়াল মোলার কোয়ান্টিটিজ আর নট নেসেসারিলি দ্য সেম। এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বলা উচিত, সেটা হচ্ছে মোলার and partial molar quantities are not necessarily the same। এটা তাহলে কথাটা খেয়াল করো, আমি বলতে পারতাম মোলার এন্ড পার্শিয়াল মোলার কোয়ান্টিটি আর নট সেম, এটা বলতে পারতাম। আমি সেটা বলিনি, বললাম যে আর নট নেসেসারিলি সেম। তার মানে এর মধ্যে কিছু একটা অন্য মানে লুকিয়ে আছে। তার মানে কিছু কিছু ক্ষেত্রে এটা ইকুয়াল হতেও পারে, আবার বেশ কিছু কিছু ক্ষেত্রে ইকুয়াল নাও হবে, মানে ইকুয়াল নাও হতে পারে আবার হতেও পারে। তাহলে এটাই এবার আমাদেরকে দেখতে হবে যে কার ক্ষেত্রে ইকুয়াল হয় আর কার ক্ষেত্রে ইকুয়াল হয় না। যার ক্ষেত্রে ইকুয়াল হয় তার ক্ষেত্রে কি সবই ইকুয়াল হবে, নাকি কিছু কিছু আলাদা ডিফারেন্স থাকে, না কি ব্যাপার, সেইটা আমাদেরকে এবার দেখতে হবে। তাহলে সেইখানেই আসে হচ্ছে ফর আইডিয়াল সলিউশন। আইডিয়াল আর নন আইডিয়ালিটির কনসেপ্টটা এখানেই আসে। আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে দেখা যায়, মানে আইডিয়াল মিক্সচার অফ গ্যাস বা আইডিয়াল লিকুইড, হ্যাঁ, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে দেখা যায় যে মোলার এন্ড পার্শিয়াল মোলার ভলিউম মানে মানে মোলার এবং পার্শিয়াল মোলার কোয়ান্টিটি কিছু কিছু ক্ষেত্রে মানে সমান হয়। কোনগুলো সমান হয়? যেমন মোলার ভলিউম এবং পার্শিয়াল মোলার ভলিউম এক হয় অ্যাকচুয়ালি, মানে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে মোলার এবং পার্শিয়াল মোলার ভলিউম আর সেম আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে। তাহলে সেটা হচ্ছে একটা অন্যতম থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া অফ 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 জেনারেটিং অফ প্রডিউসিং আইডিয়াল সলিউশন। যে আইডিয়াল সলিউশনের মূল মানে এগুলো সব এক্সপেরিমেন্টাল মানে ফাইন্ডিং, এক্সপেরিমেন্টাল অবজারভেশন, যেখানে দেখা যায় যে মোলার এবং পার্শিয়াল মোলার ভলিউম অফ আইডিয়াল সলিউশন আর সেম। তাহলে এই আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে মোলার and partial molar volume of ideal solution are same। তার মানে কি, মানে মানে মোলার মানে হচ্ছে পিওর সাবস্টেন্সে ছিল আর পার্শিয়াল মোলার মানে মিক্সিং এ হয়েছে। তার মানে পিওর থেকে মিক্সিং এর জন্য যে চেঞ্জ ইন ভলিউম, সেইটার কোনো চেঞ্জ হয় না। মানে বেসিক্যালি দুটো ভলিউম একই আছে, মানে কি, মানে পিওর থেকে মিক্সিং এর জন্য যে ভলিউমে চেঞ্জ হয়েছে মানে সেটা জিরো, তাই তো? সেটাকে বলে কি, সেটাকে বলে হচ্ছে ভলিউম অফ মিক্সিং, যেটাকে লেখা হয় এইভাবে ডেল্টা মিক্স ভি। এটা হচ্ছে জিরো ফর আইডিয়াল সলিউশনের জন্য। আচ্ছা, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে মোলার এন্ড পার্শিয়াল মোলার এনথালপিস অফ আইডিয়াল সলিউশন আর সেম। এইটাকে কি বলে?
দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, মোলার এন্ড পার্শিয়াল মোলার এনথালপিস অফ আইডিয়াল সলিউশন আর সেম। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে এনথালপি অফ মিক্সিং, যেটাকে দেখানো হয় ডেল্টা মিক্স অফ এইচ, এটা হচ্ছে 0। মানে এটা হচ্ছে ভলিউম অফ মিক্সিং বা মোলার ভলিউম অফ মিক্সিং যদি হয় তাহলে ডেল্টা ভি বার মিক্স হবে। এটা যদি মোলার এনথালপি অফ মিক্সিং হতো তাহলে ডেল্টা এইচ বার মিক্স হতো, মানে এখানে একটা করে মাথায় বার হতো আর কি, এটাই হতো আর কি, আর কিছু না। তো এইটা হচ্ছে বেসিক্যালি 0। তাহলে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এই দুটোকে হতেই হবে, মানে থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া অফ আইডিয়াল সলিউশন হওয়ার অন্যতম দুটো থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া হচ্ছে এই দুটো, যে ডেল্টা ভি বার মিক্স বা ডেল্টা ভি মিক্স আর ডেল্টা এইচ মিক্স, এই দুটোকে 0 হতেই হবে। ঠিক আছে এইটা। আচ্ছা, 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে এই যে মোলার এন্ড পার্শিয়াল মোলার entropy as well as, মানে শুধু এনট্রপি না, একসাথে লিখে দিই, এনট্রপি and gives free energy আর ডিফারেন্ট। এইটা মানে কি? মানে এই যে যেটা বললাম যে প্রথমে হচ্ছে ডেল্টা মিক্স এস, মানে তোমরা আছো তো? হ্যাঁ, আচ্ছা, ডেল্টা মিক্স। আর কতক্ষণ? 5 মিনিট পর মনে বন্ধ হয়ে যাবে। ও ঠিক আছে ম্যাম, আগের পেজটা একবার উল্টান। ঠিক আছে। আচ্ছা, এইটা তাহলে কি বললাম, তাহলে ডেল্টা এস মিক্স আর আর মানে 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 আর কি বেসিক্যালি যেটা বললাম যে ওই মোলার এবং পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি আর এনট্রপি, এই দুটো আলাদা হয়, মানে এই দুটো আলাদাই লিখেছিলাম তো, আর ডিফারেন্ট। হ্যাঁ, এটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে সেটা কি দেখা যায়? সেটা দেখা যায় যে এনট্রপি অফ মিক্সিং ডেল্টা এস মিক্স, এইটা হয় হচ্ছে মাইনাস এনআর সাম ওভার আই xi ln xi, এটা হয়। আর ডেল্টা জি মিক্স কি হয়? গিভস ফ্রি এনার্জি মাইনাস এনআরটি, মানে সরি মাইনাসটা হয় না, প্লাস এনআরটি সাম ওভার আই xi ln xi, সাম ওভার আই xi ln xi, এইটা হয়। এইবার এইখানে ব্যাপারটা কি, এবার xi-টা কি? xi-টা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য ith কম্পোনেন্ট, যেটা অবশ্যই 1 থেকে ছোট হয়, তাই তো? তাহলে ln 1 থেকে মানে 0 থেকে বড়, 1 থেকে ছোট হয়, তাহলে where xi is the mole fraction of ith component in the mixture, যার ভ্যালুটা হচ্ছে অবশ্যই 0 থেকে বড়, 1 থেকে ছোট হয়, দেন ln xi যেটা, সেটা অবশ্যই মানে 0 থেকে ছোট হয়, মানে নেগেটিভ হয়, ln xi টা অবশ্যই নেগেটিভ হবে, তাই তো? মানে যদি xi টা যদি 1 থেকে ছোট হয় তাহলে ln অফ দ্যাট কোয়ান্টিটি সেটা হচ্ছে নেগেটিভ হয়। তার মানে এইটা নেগেটিভ মানে কি? মানে বেসিক্যালি x মানে ln xi টা যদি নেগেটিভ হয় তাহলে এখান থেকে একটা নেগেটিভ বেরোচ্ছে, তার মানে সেই মাইনাস আর এই মাইনাস মিলে এইটাকে পজিটিভ হতে হবে আর এইটাকে নেগেটিভ হতে হবে। তার মানে ফর আইডিয়াল সলিউশন, মানে আইডিয়াল মিক্সিং অফ সাম সাবস্টেন্সের জন্য ডেল্টা এস মিক্স মানে এনট্রপি অফ মিক্সিংটাকে বাড়তে হবে, গ্রেটার দেন 0 হতে হবে, আর যে গিভস ফ্রি অফ মিক্সিংটাকে লেস দেন 0 হতে হবে। মানে এইটা মানে কি হলো,
যে ডেল্টা এস মিক্সকে পজিটিভ হতে হবে অ্যান্ড ডেল্টা গিভস ফ্রি মিক্সিং কে নেগেটিভ হতে হবে। তাহলে দেখো সেটাই তো হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ছিল, যে কোন একটা স্পন্টেনিয়াস প্রসেসের জন্য এনট্রপিকে বাড়তে হবে আর গিভস ফ্রি এনার্জিকে কমতে হবে। তাহলে এখানেও কোন একটা স্পন্টেনিয়াস মিক্সিং এর জন্য, তার মানে আইডিয়াল মিক্সিং এর জন্য যেটা স্পন্টেনিয়াসলি হবে, তার জন্য এনট্রপি অফ মিক্সিং কে পজিটিভ হতে হবে আর গিভস ফ্রি এনার্জি অফ মিক্সিং কে নেগেটিভ হতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে অন্যতম ক্রাইটেরিয়া অফ মানে আইডিয়াল সলিউশন, থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া অফ আইডিয়াল সলিউশন, যে ডেল্টা ভি মিক্সিং কে 0 হবে, ডেল্টা এইচ মিক্সিং 0 হবে, ডেল্টা এস মিক্সিং কে গ্রেটার দেন 0 হতে হবে, ডেল্টা জি মিক্সিং কে লেস দেন 0 হতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আচ্ছা তোমরা এটা কেটে যাও, পরের এটা দিই, এটা কেটে এটাতে কেটে দিই, এটা তোমরা বেরিয়ে যাও, পরের এটা দিচ্ছি আমি। আমি খাবো না, আমার দেখে। আচ্ছা, তাহলে এটা হবে, দেখতে পাচ্ছ তো তোমরা, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এটা হলো। আচ্ছা, তাহলে তাহলে আইডিয়াল সলিউশনের জন্য কি বললাম, যে ফর অ্যান আইডিয়াল সলিউশন থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া হচ্ছে মেনলি এই দুটো, যে ডেল্টা এইচ মিক্সিংটা 0 হতে হবে অ্যান্ড 2 নম্বর হচ্ছে ডেল্টা ভি মিক্সিংটা 0 হতে হবে।
আর ফর স্পন্টেনিয়াস মিক্সিং, মানে স্পন্টেনিয়াস মিক্সিং সেটা অবশ্য মানে আইডিয়াল বলাই আর কি মানে ঠিক উচিত না। ফর স্পন্টেনিয়াস মিক্সিং সেটা আইডিয়াল সলিউশন বা নন আইডিয়াল সলিউশন যা খুশি হতে পারে, কিন্তু যদি তারা একে অপরকে পছন্দ করে স্পন্টেনিয়াসলি মিক্স হতে চায় তাহলে ওই ডেল্টা এস মিক্সিংটা 0 অ্যান্ড ডেল্টা জি মিক্সিংটা লেস দ্যান 0 হবে এইটা। আচ্ছা, এছাড়া আর কি কি হবে? এছাড়া হচ্ছে তোমার ধরো হচ্ছে মানে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এ এ বি বি অ্যান্ড এ বি ইন্টারঅ্যাকশন, যেটা ইন্টারঅ্যাকশনস আর সেম হতে হবে এইটা, তাহলে সেক্ষেত্রে আমি আইডিয়াল সলিউশন বলবো। আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ইট উইল ওবে রাউলস ল। রাউলস লটা কি? যে পার্শিয়াল প্রেসার অফ ith কম্পোনেন্ট ইকুয়ালস টু ওর মোল ফ্র্যাকশন ইনটু মানে পিওর 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 অবস্থায় ওর প্রেসার, মানে পার্শিয়াল প্রেসার মানে ওর প্রেসার আর কি, পার্শিয়াল প্রেসার অফ ith কম্পোনেন্ট ইকুয়ালস টু হবে মাল্টিপ্লিকেশন অফ ওর মোল ফ্র্যাকশন ইন দ্যাট মিক্সিং ইনটু ওর যখন পিওর অবস্থাতে ছিল তখন ওর যে প্রেসার সেটাকে দেখা হয় এই স্টার, মানে মাথায় যদি একটা স্টার দেওয়া হয় তাহলে বোঝানো হয় যে মানে পিওর অবস্থাতে প্রেসার অফ দ্য কম্পোনেন্ট ইন ইটস পিওর ফেজ, মানে পিওর কন্ডিশনে যখন ও ওয়ান সাবস্টেন্স ছিল তখন ওর যে প্রেসার সেইটাকে বলা হয় পিওর ফেজে প্রেসার। তো সেটাকেই মাথায় একটা স্টার দিয়ে দেখানো হয়। এই লটা মেনে চলে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে। আর নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কি হবে? নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে প্রথমত এইগুলো নট ইকুয়ালস টু 0 হবে। আর তারপরে হচ্ছে এ এ বি বি এন্ড এ বি ইন্টারাকশন গুলো সম্পূর্ণ ডিফারেন্ট হবে, একটা আর একটার সাথে মিশতে চাইবে না। আর আরেকটা কি হবে যে এই রাউলস ল মেনে চলবে না, মানে পিআই নট ইকুয়ালস টু এক্সআই ইন্টু পিআই স্টার হবে। দেখা যায় যে পিআইটা গ্রেটার দেন এক্সআই ইন্টু পিআই স্টার হতে পারে, সেটাকে বলে পজিটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। আর যদি পিআইটা লেস দেন এক্সআই ইন্টু পিআই স্টার হতে পারে তখন সেটাকে বলে নেগেটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। তাহলে সেই রকম সেই আইডিয়াল বাইনারি মিক্সচার কি কি থার্মোডাইনামিক্স ফলো করে, আর নন আইডিয়াল বাইনারি মিক্সচার কিরকম ভাবে চলে, কি কি থার্মোডাইনামিক্স ফলো করে, সেইগুলো আমরা সব তোমরা সব হচ্ছে পরের সেমিস্টারে বা কোন সেমিস্টারে ফেজ আছে তখন সেগুলো সব পড়বো। তাহলে আপাতত আমাদের এইগুলো নিয়ে কাজ না, এবার আমরা তো আস্তে আস্তে আমরা কম্পোজিশন, মানে কম্পোজিশন ভ্যারি করলে কি করে আর কি ওর বাকি থার্মোডাইনামিক প্রপার্টি গুলো মানে চেঞ্জ হয় সেইটাই আমাদের আসল উদ্দেশ্য, তা সেই দিকেই আস্তে আস্তে যাব। আচ্ছা, তাহলে এইবার যেটা তাহলে কি দেখা যাচ্ছে যে তাহলে যেটা বলছি যে নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে যে এই যে ডেল্টা ভি মিক্স যেটা বা ডেল্টা ভি বার মিক্স যদি বলি সেটা নট ইকুয়ালস টু 0, মানে কি? মানে ধরো আমি হচ্ছে প্রথমে ধরো 50 ml জল আর 50 ml আর কি অ্যালকোহল নিয়ে আমি শুরু করেছি। হ্যাঁ, মানে ধরো ধরো তোমাদের কাছে একদম প্রপার একটা ক্যালিব্রেটেড মানে একদম ঠিক ঠিক বিকার আছে 100 ml এর, তাতে তুমি 50 ml একদম ভালোভাবে মেপে একটা 50 ml জল দিলে, আর এবং তার সাথে হচ্ছে গিয়ে সেই বিকারটাকে এতটুকু না নড়িয়ে একদম গা দিয়ে ধীরে ধীরে 50 ml ইথাইল অ্যালকোহল ফেললে, তাহলে এটা 100 ml তৈরি হলো। এইটা হলো তাহলে মানে কোনো রকম ভাবে তুমি মিক্সিং হতে দাওনি, মানে জাস্ট 50 ml জলের ওপর জাস্ট 50 ml অ্যালকোহল দিলে, তাহলে এটা 100 ml হওয়ার কথা। দেখা যায় যে ওটাকে যদি তুমি একটু নাড়িয়ে দাও, মানে যদি তুমি একটু শেক করে দাও, তাহলে দেখা যায় যে ওইটার মানে যে 100 ml হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে তার থেকে ওর মানে ভলিউমটা মানে মিক্সিং এর পরে ওর যে টোটাল ভলিউমটা সেটা বেশ কিছুটা কমে যায়, 2-3 ml কমে যায়। তো যেখান থেকে দেখা যায় যে নন আইডিয়াল, এবং আমাদের বাস্তবে যে কোনো সলিউশনই নন আইডিয়াল সলিউশন, কারণ আমরা তো মানে আইডিয়াল সলিউশন প্রায় থাকে না, যেমন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পড়েছিলাম যে কোনো কিছু নন আইডিয়াল সলিউশন। তাহলে সেই নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে মানে এরকম দেখা যায় যে টোটাল পার্শিয়াল ভলিউম যেটা যেটা বেসিক্যালি মানে মিক্সিং অফ ভলিউম যেটা বা ভলিউম অফ মিক্সিং যেটা আফটার শেকিং সেটা কিন্তু বেশ কিছুটা কমে গেল, এটা দেখা যায়। ঠিক আছে, তো সেখান থেকে যেটা বোঝা যায় যে মোলার এবং পার্শিয়াল মোলার ভলিউম আর ডিফারেন্ট ফর নন আইডিয়াল সলিউশন, এটা হয় আর কি। ঠিক আছে, এটা এবং এটা সম্পূর্ণই হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। হ্যাঁ, তো এরকম ব্যাপারটা হয়।
তাহলে তাহলে নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কি কি বললাম, যে নন আইডিয়াল সলিউশন এর ক্ষেত্রে কি বললাম, প্রথমত 1 নম্বর হচ্ছে মোলার অ্যান্ড পার্শিয়াল মোলার volume are different, that is delta v mix not equals to 0. এটা হচ্ছে 1 নম্বর। যেমন ধরো আমি একটা উদাহরণ দিতে পারি, যে ধরো আমি হচ্ছে 54 গ্রাম জল নিলাম প্লাস 54 গ্রাম C2H5OH ইথাইল অ্যালকোহল, C2H5OH ইথাইল অ্যালকোহল নিলাম, এটা নিলাম। এইবার আমি এইটার হচ্ছে মানে at 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এই 54 গ্রাম জলের মোলার ভলিউম, মানে একদম পিওর অবস্থাতে 54 গ্রাম জলের মোলার ভলিউম at 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, সেটা হয় হচ্ছে at 25 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা হয় হচ্ছে 18.07 সেমি কিউব পার মোল। আর অন্যদিকে ইথাইল অ্যালকোহলের এইটার হয় হচ্ছে 58.65 সেমি কিউব পার মোল, এটা হয়। তাহলে এটা যদি মানে এটা যদি মোলার ভলিউম হলো, আচ্ছা ভালো কথা। আর এর এখান থেকে নাম্বার অফ মোল কি করে বার করব, N of H2O, সেটা কি হবে, সেটা হচ্ছে W of H2O বাই M of H2O, W বাই M। আচ্ছা, ডাব্লুটা আমি বলা আছে হচ্ছে 54 গ্রাম, আর এমটা হয় হচ্ছে 18 গ্রাম পার মোল, তাহলে সেখান থেকে এটা বোঝাই যাচ্ছে 3 মোল, এইটা হবে। আর N of C2H5OH সেটা কত হবে, সেটা হবে হচ্ছে 54 বাই এর হচ্ছে C2H5OH এর মলিকুলার ওয়েট হচ্ছে 46 গ্রাম পার মোল, আর এটা হচ্ছে গ্রাম। তাহলে এটা কিছু একটা এত মোল হবে, এটা দেখতে হবে, একের থেকে সামান্য বেশি কিছু একটা হবে এইটা। তাহলে এইটাকে যদি আমি যেভাবে বললাম ওরকম ভাবে যদি 54 মানে এরকম ভাবে যদি তোমার ধরো এই যে এই মানে এইটার আর কি এইটার উপর মানে এইটার ক্ষেত্রে যদি তোমার ধরো মানে যতটা অ্যামাউন্টে আছে আর কি, মানে তাহলে এটা টোটাল ভলিউম কত হওয়া উচিত, মানে মানে এরকম এই অ্যামাউন্টের 54 গ্রাম জল আর 54 গ্রাম C2H5OH কে যদি খুব আস্তে আস্তে একটাকে আরেকটার উপর ঢালা হয়, তাহলে টোটাল ভলিউম আমার কত হওয়া উচিত, মানে বিফোর শেকিং টোটাল ভলিউম আমার কিভাবে বের করব, আমি এখান থেকে এটা হবে হচ্ছে এখানে আমার এত মোল, মানে এটা মানে 3 মোল অফ H2O আছে, তার মানে N of H2O ইনটু পার মোল H2 এর ভলিউম হচ্ছে এইটা, তাহলে সে টোটাল ভলিউম অফ H2O হচ্ছে N of H2O ইনটু V বার H2O স্টার এইটা, প্লাস N of C2H5OH ইনটু V বার অফ C2H5OH স্টার এইটা করলে আমি জাস্ট শেক করার আগে জাস্ট যখন একটাকে আরেকটার উপর ঢেলেছি তার জন্য আমি টোটাল ভলিউমটা পাবো, সেটা কত, সেটা হচ্ছে 3 ইন্টু 18.07 প্লাস 54 বাই 46 ইন্টু 58.65, এই টোটালটার মিলে এত সেমি কিউব হবে, এত সেমি কিউব, কারণ মোলগুলো সব কেটে গেল। তাহলে এইটা করলে দেখা যায় এটা হয় হচ্ছে 123.06, হ্যাঁ সেমি কিউব এরকম হয়, 123.06 সেমি কিউব এইটা হয়, এইটা হওয়া উচিত আমার। তাহলে আমার যদি এটা আইডিয়াল হতো তাহলে আমার তো এটাই থেকে যাবে, কারণ ভলিউম অফ মিক্সিং তো কোনো চেঞ্জ হয় না। কিন্তু এটা দেখা যায় এক্সপেরিমেন্টালি দেখা যায় যেটাকে যদি একটু আমি নাড়িয়ে দিই, মানে যদি মিক্স এখনো তো মিক্সটা হয়নি, এবার যদি আমি শেক করে দিই তাহলে মিক্সিংটা হলো,
যখনই আমি মিক্স করে দেবো, এটা জল আর অ্যালকোহল মানে এটার কিছুটা টেম্পারেচার কমে যাবে, সেই সবগুলো তো আছে, সব তো পরের ব্যাপার, শুধু ভলিউম নিয়ে ভাবছি। যে যে আমি মিক্স করে দেবো, সাথে সাথে কি দেখা যায়, সাথে সাথে দেখা যায় যে আফটার শেকিং এই টোটাল ভলিউম যেটা ভি, এইটা হয়ে যায় 118.74 সেমি কিউব, এইটা হয়ে যায়। তার মানে 123 ছিল আর 118 হয়ে গেল, তার মানে একটা 4-5 সেমি কিউব মতো ভলিউমটা কমে যায়। তাহলে সেটা কেন হয়? আচ্ছা দেখো, তাহলে আফটার শেকিং আমার ভলিউম যেটা ভি, যেটা টোটাল ভলিউম, তার হিসাবটা কিভাবে হবে? ওই এন অফ এইচ টু ইন্টু ভি অফ এইচ টু থাকবে, কিন্তু এখানে ভি অফ এইচ টু কার, ভি অফ এইচ টু অ্যাট মিক্সচার, তার মানে আমার ওই স্টারটা কিন্তু আমি আর দিতে পারবো না। এখন মিক্সিংটা হয়ে যাওয়ার পর এইচ টু ওর ভলিউম কত, টোটাল মিক্সিংটার রেসপেক্টে এইচ টু ওর ভলিউম কত, এখন সেইটা জানতে হবে, ঠিক আছে? প্লাস এন অফ C2H5OH ইন্টু ভি বার অফ C2H5OH, এখানেও কিন্তু আর এই স্টারটা দিতে পারবো না। এইগুলো এই যে এই দুটো রাশি, এই দুটো প্রপার্টি, এইটা হচ্ছে ওই এক্সপেরিমেন্ট থেকে দেখা যায় যে এইটা হয় হচ্ছে 3 ইন্টু 17.37 প্লাস এইটা হচ্ছে গিয়ে 54/46 ইন্টু এইটার ভ্যালুটা হয় হচ্ছে, এটা একটু বেড়ে যায় ওটা একটু কমে যায় করে, মানে সরি কি যেন হচ্ছে, মানে দুটোই কমে যাচ্ছে, রাদার দুটোই একটু কমে গিয়ে এটা হচ্ছে 56.76, এইটা হয় এত সেমি কিউব। তাহলে এইটা করলে দেখা যায় যে এইটার ভ্যালু হয় হচ্ছে ওইটা ওই 118.74 সেমি কিউব, এইটা হয়। তার মানে এইখানে হচ্ছে গিয়ে ডেল্টা ভি মিক্স যেটা নিয়ে এতক্ষণ কথা বলছি, সেটা হচ্ছে 123.06 মাইনাস 118.74 ইকুয়ালস টু মাইনাস 4.32 সেমি কিউব। এই এরারটা মানে এই পরিমাণ কমে যায়, ঠিক আছে, এই ভলিউম অফ মিক্সিংটা। তাহলে এইটা হচ্ছে নন আইডিয়াল সলিউশনের জন্য হয়। কেন হচ্ছে? কারণ এই নন আইডিয়াল মানে এই মানে এইটা মিক্সিং এর, যেহেতু এটা নন আইডিয়াল সলিউশন, মানে এরা একে অপরকে পছন্দ করছে না, মানে ওই এ বি বি আর এ বি ইন্টারাকশন গুলো কিন্তু সব ডিফারেন্ট, এবং সেই জন্য এদের এই মানে আমি তখন আর ওই পিওর অবস্থাতে ওর ভলিউম কত ছিল সেইটা ইউজ করতে পারবো না, তখন এর পার্শিয়াল মোলার ভলিউমটা ইউজ করতে হবে, মানে সলিউশনের মধ্যে জলটা এখন কতটা আছে সেইটা ইউজ করতে হবে। তো সেইটা যদি আর কি দেখা যায় কমে যায় বলেই এই টোটাল ভলিউমটা এরকম ভাবে কমে যায়, সেই জন্য পার্শিয়াল, এর জন্য ভলিউম অফ মিক্সিংটা বেসিক্যালি আর কি নন জিরো হয় ফর নন আইডিয়াল সলিউশন, মানে চেঞ্জ মানে ভলিউম অফ মিক্সিং, হ্যাঁ মানে ঠিক আছে এইটা। একই রকম ভাবে যদি এই যে তারপরে যে বললাম যে এই যে আমি যে একটু আগে বললাম যে জল আর অ্যালকোহল মেশালে দেখা যায় যে ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মানে ওখানে কিছুটা তাপ বেরিয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে তাপ ছেড়ে দিচ্ছে। অথবা H2SO4 এর সাথে অ্যাসিড জল মেশালে ওই জায়গাটা গরম হয়ে যায়, তার মানে কিছুটা তাপ মানে আর কি নিচ্ছে, মানে এরকম একটা মানে তাপ জেনারেট করছে ওটার ক্ষেত্রে কিছুটা। তাহলে এই যে ব্যাপারগুলো, তাহলে এইগুলো তার মানে কি তাপ মানে হিট ছাড়ছে বা হিট নিচ্ছে, এইটা কোথায় কোনটা দিয়ে আর কি হবে, সেটা হচ্ছে এনথালপি অফ মিক্সিং দিয়ে ঠিক হবে। তার মানে সেই জন্য নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে মোলার and partial molar enthalpies are different, মানে হচ্ছে ডেল্টা এইচ মিক্স নট ইকুয়ালস টু 0, এটা হয়। আচ্ছা তারপরে তো এটা বলেইছিল। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে ওই যেটা ছিল আমার এনট্রপি অফ মিক্সিং, ওটা কখনোই ওই শুধুমাত্র ওই পার্টটা থাকে না যে মাইনাস এন আর সাম ওভার আই এক্স আই এল এন এক্স আই, কখনোই শুধু এইটা হয় না, এর সাথে আরো কিছু অ্যাড হয়, তার মানে এইটার সাথে এটা শুধুমাত্র এইটা কখনোই হয় না। তারপরে হচ্ছে গিয়ে ডেল্টা জি মিক্স যেটা হয় হচ্ছে এনআরটি সাম ওভার আই এক্স আই এল এন এক্স আই, এইটা কখনোই থাকে না, এর সাথে আরো বেশ কিছু টার্ম অ্যাড হয়। হ্যাঁ করে টোরে নন আইডিয়াল সলিউশনও যদি স্পন্টেনিয়াস হয় তাহলে সেক্ষেত্রে এইটা লেস দেন জিরো, এইটা গ্রেটার দেন জিরো, এটা লেস দেন জিরো হতে পারে, সেটা পরের কথা, বাট এক্সপ্রেশনটা কখনোই শুধু এটা থাকে না, এর সাথে আরো কিছু মানে
আরো কিছু জিনিস অ্যাড হবে আর কি, আরো কিছু টার্ম অ্যাড হয়, হ্যাঁ, এরকম ব্যাপারগুলো হয়। আচ্ছা, তারপরে এটার ক্ষেত্রে যেটা জানি আমরা যে এ এ বি বি এন্ড এ বি interactions আর ডিফারেন্ট হবে নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে, এটা হবে। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে, পরেরটা হচ্ছে দে ডু নট ওবে রাউলস ল। মানে কি, মানে পিআই নট ইকুয়ালস টু এক্সআই ইন্টু পিআই স্টার, এটা কখনোই হবে না। এটা আইদার হয় পিআই গ্রেটার দেন এক্সআই ইন্টু পিআই স্টার, এটাকে বলে হচ্ছে পজিটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, আর একটা হচ্ছে পিআই লেস দেন এক্সআই ইন্টু পিআই স্টার হতে পারে, এটাকে বলে নেগেটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। এইগুলো হয়, মানে আইডিয়ালিটি থেকে, মানে আইডিয়াল হবে যদি পিআই ইকুয়ালস টু এক্সআই ইন্টু পিআই স্টার হয়, আর যদি মানে যদি আর কি এটা না হয়, মানে যদি এটা নট ইকুয়ালস টু হয়, তাহলে এটা আইদার বেশি হবে অথবা কম হবে। বেশি হলে সেটাকে বলে আইডিয়ালিটি থেকে ডেভিয়েট করেছে, পজিটিভলি ডেভিয়েট করেছে, পজিটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি হয়েছে। আর যদি কম হয় তাহলে নেগেটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা। আর তাহলে আর আমরা কি জানি যে ইন রিয়ালিটি সলিউশনস আর নন আইডিয়াল, তাহলে সবই যদি নন আইডিয়াল সলিউশন হয়, তাহলে এত আইডিয়াল নিয়ে কথাবার্তা বলছি সেগুলো বুঝবো কি করে? তাহলে সেগুলোর ব্যাপার হচ্ছে, বাট when it is very dilute, then it may behave more or less ideally, and this is called ideally dilute solution, যেটা নিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে মোলার এবং পার্শিয়াল মোলার বিভিন্ন কোয়ান্টিটি এবং তার থার্মোডাইনামিক্স গুলো এবার আমাদেরকে পড়তে হবে। তো সেই থার্মোডাইনামিক্সে যাওয়ার আগে, মানে মোলার এবং পার্শিয়াল মোলার ভলিউম মিক্স, মানে পিওর সেখান থেকে মিক্সিং, এত কিছুর মধ্যে যাওয়ার আগে আমরা একটা ছোট করে শুধু একটা জিনিস, মানে অনেক সবকিছুকেই ডিটারমাইন করা যায়, শুধু একটা জিনিসই আমি করাবো, সেটা হচ্ছে এই পার্শিয়াল মোলার ভলিউমকে কি করে মেজার করা যায়। তাহলে এত কিছু তো বলছি যে এইভাবে পার্শিয়াল মোলার ভলিউম যে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা যায়, এগুলো সব বললাম তো, যে ওটা জাস্ট লিখে দিলাম না, জলের পার্শিয়াল মোলার ভলিউম কি হবে, অ্যালকোহলের পার্শিয়াল মোলার ভলিউম কি হবে, ওগুলো লিখে দিলাম, লিখে টোটাল ভলিউম বার করলাম। বাট ওই যে ওই পার্শিয়াল মোলার ভলিউম, এগুলোকে ডিটারমাইন করা যায় কিভাবে, সেইটা শুধু একটুখানি দেখে নিই। তাহলে determination of partial molar volume by measuring densities at various concentration, এইটা, এই পার্টটা একটু দেখে নেয়। এটা বিভিন্ন রকম ভাবে করা যায়, তার মধ্যে যে কোনো একটা জাস্ট একটু দেখে নিই, কারণ এইটা তোমাদের পরীক্ষায় আসে, মানে এক্স্যাক্টলি যে 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 আর কি এক্সপ্রেশনটা আমি এখন ডিরাইভ করব, ওই এক্সপ্রেশনটাই, মানে পার্শিয়াল মোলার ভলিউম অফ ওই, মানে উইথ দ্যাট এক্সপ্রেশন, এক্স্যাক্টলি এই এক্সপ্রেশনটাই পরীক্ষায় ডিরাইভ করতে দেয়, সেই জন্য এইটা শুধু করে নিই যে কোনো একরকম ভাবে। ঠিক আছে, এইটা তাহলে এইটা শুধু দেখে নেওয়া যাক, তাহলেই হবে। আচ্ছা, তাহলে consider a binary solution যার টোটাল ভলিউম হচ্ছে
ভি লিটার, ঠিক আছে, ভি লিটার। তাহলে বাইনারি সলিউশন মানে সলভেন্ট আছে এতে, সলভেন্ট, সলভেন্টের হচ্ছে নাম্বার অফ মোলস সেটা হচ্ছে N1, মানে সলভেন্টকে সবসময় 1 দিয়ে ডিনোট করা হবে এবার থেকে, আর সলিউটকে 2 দিয়ে ডিনোট করা হবে, ঠিক আছে। তাহলে নাম্বার অফ মোলস হচ্ছে N1, এর মলিকুলার ওয়েট হচ্ছে M1 যেটা গ্রাম পার মোল ইউনিটে আছে। আচ্ছা, আর সলিউট আছে, সলিউটের নাম্বার অফ মোলস হচ্ছে N2 আর মলিকুলার ওয়েট M2 গ্রাম পার মোল ইউনিটে আছে, ঠিক আছে। এটা হলো, তাহলে এবার এর থেকে, তাহলে এর এখান থেকে যদি আমি যদি ডেনসিটি অফ দ্য সলিউশন যদি বার করতে চাই, ডেনসিটি, ডেনসিটি কি হয়, ডেনসিটি হয় হচ্ছে m বাই ভি, এইভাবে হয়। আচ্ছা, তাহলে এইখানে ডেনসিটি মানে বেসিক্যালি ডাব্লিউ বাই ভি হবে এখানে। আচ্ছা, তাহলে ডাব্লিউ বাই ভি যদি হয় তাহলে এইখানে এবার কি হয়, তাহলে এবার দেখো, এবার আমি বলছি যে ডেনসিটি অফ দ্য solution in the unit of গ্রাম পার সেমি কিউব, আমি লিটার দিয়ে শুরু করেছিলাম, চাইছি হচ্ছে গ্রাম পার সেমি কিউব। তাহলে কি হবে, তাহলে 1 লিটার মানে কত, 1 লিটার মানে 1000, মানে 10 কিউব সেমি কিউব মানে 1000 সেমি কিউব, তাহলে ভি লিটার মানে হবে হচ্ছে 1000 ভি সেমি কিউব, এইটা হবে। তাহলে আমার ডেনসিটি কি হবে, ডেনসিটিটা আমার কি হবে, আচ্ছা ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে আবার এন ইন্টু এম, নাম্বার অফ মোলস ইন্টু মলিকুলার ওয়েট, তার মানে N1 ইন্টু M1 প্লাস N2 ইন্টু M2 বাই টোটাল ভি, মানে সেটা হচ্ছে আমার 1000 ইন্টু ভি সেমি কিউব, এটা হলো, তাই তো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো, এটা হলো এরকম ভাবে। তাহলে অর এখান থেকে আমার N1টা কি হবে, এখান থেকে যদি আমি N1টাকে বার করে নিতে চাই সেটা, তাহলে আমার কি হবে, এই এই দিকটা গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দাও, তাহলে হচ্ছে 1000 রো ইন্টু ভি মাইনাস N2 M2 বাই M1, এইটা হবে হচ্ছে আমার N1, এটাকে 2 নম্বর নাম দিলাম, ঠিক আছে, N1 এটা হলো। আচ্ছা, এইবার কি করছি, differentiating both sides, keeping temperature, pressure and N2 as constant, কি করছি আমি, dN1 ডিফারেন্সিয়েট করছি দুদিকে, টেম্পারেচার, প্রেসার আর N2 as constant, তাহলে এটা হয়ে গেল dN1 equals to 1000 ইন্টু, প্রথমে রোটাকে কনস্ট্যান্ট রেখে ডিভি করলাম, তারপরে প্লাস 1000 ইন্টু ভিটাকে কনস্ট্যান্ট রেখে জিরো করলাম এটা, আর এই N2 M2টা কি হবে, N2 আমার এখানে N2টা কনস্ট্যান্ট আছে, M2 এমনি কনস্ট্যান্ট, তাহলে এই জায়গাটা আমার এখানে হচ্ছে 0, এটা 0 হয়ে যাবে, মানে এটা হচ্ছে, এটা ডিফারেন্সিয়েটিং করলে মানে ডি মানে M2টা এমনি কনস্ট্যান্ট আর N2টাকে আমি কনস্ট্যান্ট রেখে দিয়েছি, তাহলে dN2টা 0, এটার কোনো মানে নেই, আর বাই নিচে এটা জাস্ট M1টা থেকে গেল, কারণ M1টা কনস্ট্যান্টের মতো এইভাবে থেকে গেল। তাহলে এইটা মানে কি, এটাকে একটু ঠিক করে লিখি, তাহলে হচ্ছে 1000, আমি ডিভিটাকে কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল রো প্লাস ভি ইন্টু ডি রো বাই ডিভি, এটা হলো, কারণ যেহেতু আমি ডিভিটা কনস্ট্যান্ট কমন নিয়েছি, আর যেহেতু এটা টেম্পারেচার, প্রেসার N2 কনস্ট্যান্ট আছে মানে এটা পার্শিয়াল ডেরিভেটিভ, সেই জন্য এগুলোকে সব ডেল হিসাবে লিখলাম, তাহলে টেম্পারেচার, প্রেসার N2 কনস্ট্যান্ট থাকলো, এখানে থার্ড ব্র্যাকেট শেষ হলো, বাই M1, এটা হলো।
ঠিক আছে, এটা হলো। এইবার পার্শিয়াল মোলার ভলিউম কি হয়? পার্শিয়াল মোলার ভলিউম পার্শিয়াল মোলার ভলিউম আর সলভেন্ট আমি ধরো বলছি, মানে যে কোনো একটা বার করতে পারতাম, আমি আপাতত সলভেন্ট বার করছি, কারণ আমি যেহেতু প্রথম থেকে N1 নিয়েই কথা বলছি, তার মানে সলভেন্ট নিয়ে কথা বলছি। তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে V1 বার, এটা ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল N1 at constant temperature pressure আর N2, এটা হওয়া উচিত। তাহলে এইটা আমি যদি এখান থেকে লিখতে চাই তাহলে কি হবে? এটা dN1 ইকুয়ালস টু আমার এইটা। এবার ধরো আমি ডিভিটাকে নিচে নিয়ে চলে আসলাম, তাহলে আমার এই পুরো পার্টটা পড়ে থাকলো যে dN1 বাই ডিভি ইকুয়ালস টু এই 1000 ইনটু এই পুরো পার্টটা পড়ে থাকলো। তারপরে সেটাকে আমি উল্টে দিলাম, তাহলেই আমি ডেল ভি বাই ডেল N1 এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার আর N2 পেয়ে যাব। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? বুঝতে পারছো? মানে এইখানে হচ্ছে dN1 টা তো আমি লিখেছি এইভাবে, এই অবধি তো কোনো অসুবিধা নেই। এবার ধরো আমি এইটাকে এরকম করলাম যে dN1 বাই ডিভি করলাম, এই ডিভিটাকে নিচে নিয়ে চলে আসলাম অ্যাট টেম্পারেচার প্রেসার, আর হচ্ছে N2 টাকে কনস্ট্যান্ট রেখে আমি ডিভিটাকে নিচে নিয়ে চলে আসলাম। তাহলে আমার এখানে পড়ে থাকলো কি, এই 1000 ইন্টু রো, মানে 1000 ইন্টু রো প্লাস ভি ইন্টু ডেল রো ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার N2 এখানে থার্ড ব্র্যাকেট শেষ হলো বাই M1, এইটা পড়ে থাকলো। আর পার্শিয়াল মোলার ভলিউমটা কি, ডেল N1 বাই ডেল ভি। তাহলে এটাকে যদি আমি উল্টে দিই তাহলে আমি পার্শিয়াল মোলার ভলিউম এটা বেসিক্যালি। ঠিক আছে তো, এবার বুঝতে পেরেছো? তাহলে এটা হলো যে M1 বাই 1000 ইন্টু রো প্লাস ডি রো বাই ডিভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার N2, এইটা হলো। এইটা মানে সরি, এখানে একটা ভি ছিল, এটা ভি গুণ অবস্থায় আছে, এটা হলো। ঠিক আছে, এবার এই যে নিচের লাইনটা, এটা আমি ও পাতায় আরেকবার লিখছি, কারণ এটা আমার কাজে লাগবে। তাহলে আমি কি লিখলাম ফাইনালি, যে V1 বার এইটা ইকুয়ালস টু ডেল ভি ডেল N1 অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার আর N2 ইকুয়ালস টু M1 বাই 1000 ইন্টু রো প্লাস ভি ইন্টু ডেল রো বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার N2, এইটা হলো। এটা হলো। তাহলে এবার এইটা ইকুয়ালস টু, এবার এটাকে আমি একটু এরকম ভাবে লিখছি, M1 বাই 1000 ইন্টু রো প্লাস ভি ইন্টু ডেল রো বাই ডেল সি, এইভাবে লিখলাম, ইন্টু ডেল সি বাই ডেল ভি, এইভাবে লিখলাম। এইটাতেও টেম্পারেচার প্রেসার N2 টা কনস্ট্যান্ট, এটাতেও টেম্পারেচার প্রেসার N2 টা কনস্ট্যান্ট। মানে কি হলো, যে এটাকে আমি এইভাবে লিখলাম যে ডেল, মানে এই যে ডেল রো বাই ডেল ভি যেটা আছে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম যে ডেল রো বাই ডেল সি, যেখানে সিটা হচ্ছে মোল পার লিটারে কনসেন্ট্রেশন, ইনটু ডেল সি বাই ডেল ভি, এইভাবে আমি একটু ভেঙে এটাকে লিখলাম। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তাহলে এবার এইটা মানে আবার কি, M1 বাই 1000 ইন্টু রো প্লাস ভি ইন্টু ডেল রো বাই ডেল সি টেম্পারেচার প্রেসার N2, এইটা হলো। আর ডেল সি বাই ডেল ভিটা কি হবে, ডেল ভি অফ সি, মানে কি, সি যদি মোল পার লিটারে হয়, সি মানে হচ্ছে আবার N2 বাই ভি, মানে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই, মানে বেসিক্যালি এই সিটা কি, এই সিটা হচ্ছে মানে মোল পার লিটারে, মানে সিটা হচ্ছে আবার মানে কনসেন্ট্রেশন অফ সলিউট ইন মোল পার লিটার, তার মানে এটা মানে হচ্ছে আবার N2 বাই ভি, এইভাবে এটা হয়। তাহলে এইটা হচ্ছে, তাহলে এই সির জায়গায় আমি লিখছি N2 বাই ভি, এটা হলো।
এইটা হলো, তাহলে এইটা হচ্ছে আবার টেম্পারেচার প্রেসার ইনটু এটা কনস্ট্যান্ট রেখে এখানে থার্ড সেট ব্র্যাকেট শেষ হলো। আচ্ছা, এইটা ইকুয়ালস টু m1 বাই 1000 ইনটু রো প্লাস ভি ইনটু del rho by del c at constant temperature pressure n2 ইনটু এইটা কি হবে, এখানে যদি আমি এই মানে এটাকে যদি আমি v এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এটা কি হবে, তাহলে 1 বাই v কে v এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই v স্কয়ার হবে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস n2 বাই v স্কয়ার, এইটা হয়ে যাবে এরকম ভাবে হলো এটা। তাহলে হচ্ছে v1 বার ইকুয়ালস টু আমার এইটা হলো, তাহলে অর এখান থেকে এবার কি হবে, এখানে যে এখানে একটা ভি আছে আর এখানে একটা ভি স্কোয়ার আছে, তার মানে একটা ভি কেটে গেল, তাহলে মাইনাস ওই n2 বাই ভি আবার ফিরে আসলো, মাইনাস n2 বাই ভি মানে আবার সেই কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট সি, যেটা আমরা জানি কারণ সলিউশনের মধ্যে সলভেন্টের মধ্যে সলিউটটাই তো আমরা অ্যাড করছি এবং সলিউটের অ্যাডিশনটা আমাদের হাতে আছে, আমরা জানি কতটা কনসেন্ট্রেশন অ্যাড করছি সেটা আমরা জানি, তাহলে সেইটাখানে আবার ওই কনসেন্ট্রেশন অফ সলিউটে এখান থেকে ফিরে যেতে পারলাম, তাহলে আমার v1 বারটা কি আসলো m1 বাই 1000 ইনটু রো, আচ্ছা এখানে একটা মাইনাস চলে আসলো মাইনাস, তারপরে এই n2 বাই ভিটা হচ্ছে গিয়ে যা c হয়ে যাবে ইনটু ডেল রো বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার ইনটু এইটা হয়ে গেল। তাহলে এই এই এক্স্যাক্টলি এই এক্সপ্রেশনটা তোমাদের পরীক্ষায় করতে দেয়, হ্যাঁ এই এক্সপ্রেশনটা পরীক্ষায় নাকি দেয় ইউনিভার্সিটির এক্সামে, এবং যেটাকে আমি যেভাবে দেখালাম এরকম ভাবে বার করতে হবে, ঠিক আছে, এইভাবে মোলার ভলিউম বার করা যায়। আচ্ছা এবার পার্শিয়াল মোলার ভলিউম বার করা যায়। এইবার অসুবিধাটা হচ্ছে যে ঠিক আছে এইগুলো তো সব ঠিক আছে, m1 তুমি জানো, হ্যাঁ তুমি হচ্ছে রো হয়তো তোমাকে একটা বলে দেবে কোন একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে পার্টিকুলার সি এর জন্য রোটা বলে দেবে, তাহলে এখান থেকে তুমি ডেল রো বাই ডেল ভি এটা কি করে বার করবে, তাহলে এটা খুব অবভিয়াস, এই ডেল রো বাই ডেল ভিটা হচ্ছে মানে এইটা কি করে বার মানে সরি ডেল রো বাই ডেল ভি না সরি এটা হচ্ছে ডেল রো বাই ডেল সি, সরি হ্যাঁ এই ডেল রো বাই ডেল সিটা কি করে বার করবে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এটা খুব অবভিয়াস, এই ডেল রো বাই ডেল সি এটা দেখেই বোঝা যাচ্ছে যে এইটা বেসিক্যালি রো ভার্সেস সি প্লটের স্লোপ, এই ডেল রো বাই ডেল সিটা হচ্ছে রো ভার্সেস সি প্লটের স্লোপ এটা। তাহলে এবার আমি যদি আর কি মানে একটা এক্সপেরিমেন্টের ওই বিভিন্ন বিভিন্ন কনসেন্ট্রেশনে রোটা যদি বার করি, মানে বিভিন্ন কনসেন্ট্রেশন ভ্যারি করে করে তার পার্টিকুলার রোটা যদি বার করি, এবং রো বার করো কি করে, সেই স্পেসিফিক গ্র্যাভিটি বোতল ইউজ করে জলের ঘনত্বের রেসপেক্টে অন্য সাবস্টেন্সটার ঘনত্বটা মানে ডেনসিটিটা বার করা স্পেসিফিক গ্র্যাভিটি বোতল ইউজ করে সেইভাবে রো বার করি বিভিন্ন বিভিন্ন কনসেন্ট্রেশনে, যদি বার করে যদি রো ভার্সেস সিটা প্লট করে কোনো একটা পার্টিকুলার সিতে যদি আমি সেখানে তার স্লোপ আঁকি, তাহলে সেই স্লোপটাই আমার দেবে বেসিক্যালি ডেল রো বাই ডেল সি, এটা দেবে। তাহলে কি বললাম যে density rho of the solution can be measured using specific গ্র্যাভিটি বোতল, এইটা সেটা কি, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি এস ইকুয়ালস টু হয় হচ্ছে রো বাই রো এইচ টু, রো এইচ টু ওটা জানি আর এসটা জানবো, তাহলে সেখান থেকে মানে বিভিন্ন বিভিন্ন কনসেন্ট্রেশনে তার রো গুলো বের করা যায়, করে এবার হচ্ছে গিয়ে ধরো ওই বিভিন্ন কনসেন্ট্রেশন মানে C1 তারপরে C2 তারপরে C3 তারপরে C4 এইভাবে ডট 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 করে তার করসপন্ডিং রো 1 রো 2 রো 3 রো 4 এইভাবে বার করব, এটা এক্সপেরিমেন্ট থেকে এইভাবে বার করা যায়, বার করে যদি এবার এই ডেটাগুলোকে আমরা প্লট করি তাহলে হচ্ছে গিয়ে তাহলে রো ভার্সেস সি প্লট করা যায়, এবং সেই প্লটটা নানান রকম হতে পারে, মানে রো ভার্সেস সি প্লটটার কোনো পার্টিকুলার কোনো মানে নেই, পার্টিকুলার কোনো আর কি ট্রেন্ড নেই যেটা বাড়বে কমবে বা বেড়েই যাবে কমেই যাবে বা প্রথমে কমবে তারপরে বাড়বে এরকম বলা যায় না, এটা হচ্ছে মানে আর কি সাবস্টেন্স টু সাবস্টেন্স ভ্যারি করবে, বিভিন্ন
সাবস্টেন্সের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। ধরো তুমি কোন একটা টিপিক্যাল প্লট পেলে, তুমি হচ্ছে কি এরকম টাইপের একটা টিপিক্যাল প্লট পেলে, এই টাইপের রো ভার্সেস সি একটা প্লট পেলে তোমার পার্টিকুলার তোমার কোন একটা এক্সপেরিমেন্টের জন্য, এবং যেখানে কোন একটা কোন একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন, ধরো কোন একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন এরকম হচ্ছে গিয়ে আমি বললাম সি স্টার, এই কনসেন্ট্রেশনে তোমাকে যদি এই V1 বারটা বার করতে দেয়, তাহলে এই কনসেন্ট্রেশনের যে যে তুমি প্লটটা পেয়েছো, সেই প্লটে এই কনসেন্ট্রেশনটা যেখানে আছে সেই অনুযায়ী যদি এরকম ভাবে একটা স্লোপ টানো, তাহলে এর যে স্লোপটা পাওয়া যাবে সেটাই আমার বেসিক্যালি ডেল রো বাই ডেল সিটা দেবে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার আর N2, কারণ এই প্লটটা করাই হয়েছে টেম্পারেচার প্রেসার N2 কে কনস্ট্যান্ট রেখে, এটা পাবো। তাহলে এইটা যদি পেয়ে যাই, তাহলে সেখান থেকে আমি হচ্ছে ওই V1 বারটা ওই আগের এক্সপ্রেশনটা দিয়ে জাস্ট আমি ডিটারমাইন করতে পারবো। ঠিক আছে তো? ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইটা তাহলে হবে, এটা যদি V1 বারটা যদি এইটা হয়, তাহলে এই যে এখান থেকে এই যে জাস্ট আমার তো এখানে M1 টা যত কনস্ট্যান্ট তোমরা জানো, রো রোটা হচ্ছে কোন একটা পার্টিকুলার সি তে রো কি হবে সেটা স্পেসিফিক গ্র্যাভিটি বোটল ইউজ করে সেই রোটা বার করতে পারবে। তাহলে হচ্ছে শুধু যেটা অসুবিধা এই ডেল রো বাই ডেল সি, এইটা আমরা বুঝতে পারছি না। তাহলে এইটা হচ্ছে খুব অবভিয়াস যে রো ভার্সেস সি প্লটের এটা আর কি স্লোপ। তাহলে সেই স্লোপটা আমি কোন স্লোপটাকে নেব, যে পার্টিকুলার কনসেন্ট্রেশন, এই যে পার্টিকুলার কনসেন্ট্রেশনে আমি ইন্টারেস্টেড, সেই পার্টিকুলার কনসেন্ট্রেশনের সেই পয়েন্টে আমি একটা স্লোপ এঁকে নেবো। এই প্লটটা যেমন হবে সেরকম ভাবে আমি একটা স্লোপ আঁকবো, করেই আমি সেখান থেকে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স করে আমি তার স্লোপটা পেয়ে যাব, সেটা V1 বারে ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে V1 বার ইউজ আমি করতে পারবো। ঠিক আছে, সবাই বুঝেছো? সবাই বুঝেছো তো? ঠিক আছে, আচ্ছা এইটা ছাড়া আর একটা করা যায় যে ডিটারমিনেশন অফ partial molar quantities from experimental data। এখান থেকে ওই ডেল্টা এইচ বার এই ডেল্টা H1 বার বেসিক্যালি আর কি ভলিউম এখান থেকে আর কি ওই আর কি মোলার পার্শিয়াল মোলার এনথালপি এইগুলো বার করা যায়। তো এইটা ওই স্যারের বইতে আছে, এইটা পড়ে নি, এইটা আর কি একবারের জন্য কেউ পড়ে রাখতে পারো জাস্ট। হ্যাঁ, এইটা আর কি কিছু না, এইটা আমি ডিটেলে আর যাচ্ছি না। হ্যাঁ, তো এইটা আর কি বার করা যায় H1 বার, এইটা কিভাবে বার করা যায় সেটা হচ্ছে স্যারের বইতে আছে। হ্যাঁ, সেটা তোমরা একবার পড়ে নিতে পারো। কিন্তু যেটা আমি করালাম এইটা অবশ্যই ওই পরীক্ষায় আসে। হ্যাঁ, এইটা ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে, কারণ এক্স্যাক্টলি এই ডেরিভেশনটা করতে দেয়। ঠিক আছে, তাহলে এই আর বাকি তাহলে এই চ্যাপ্টারটা আর প্রথম কিছুটা তাহলে এই স্যারের বই থেকে পড়ে নিও। স্যারের বইয়ের ভলিউম এডিশন 2টা কিনবে, ভলিউম 3 এডিশন 2 যেটা থার্মোডাইনামিক ক্লাসিক্যাল thermodynamics and introduction to ইলেকট্রোকেমিস্ট্রি, এইটার হচ্ছে এডিশন 2। এইটা অবশ্যই কিনবে, এডিশন 2টা কিনবে। হ্যাঁ, এডিশন 2তে অনেক কিছু আর যত টাইপস ছিল, এডিশন 1 আর পাওয়াও যায় না। তো এইটা কিনবে, এইটা কিনে নিয়ে এইটা যারা এখনো কেনোনি তারা ওই বাকিটা একটু পড়ে নেবে। এটা পড়ার কিছু অতটা কিছু নেই, জাস্ট একবার রিডিং করে নিতে পারো। আর এই যতটা করালাম সেইটা খুব ইম্পর্টেন্ট। এর পরের দিন ক্লাসে আমরা
ওই ইয়ে পড়বো, কেমিক্যাল পোটেনশিয়াল এবং কেমিক্যাল পোটেনশিয়াল চেঞ্জ ডিউ টু মিক্সিং কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসটা আমরা পড়বো। ঠিক আছে, বুঝতে পেরেছো তো সবাই? আজকের ক্লাসে বলো কারোর কিছু অসুবিধা আছে কিনা। ঠিক আছে, পিডিএফটা একটু দিয়ে দেবেন। হ্যাঁ সে তো দেবে।